नमस्ते ज्योतिराजाय विवेकानंदशूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तपोहारिणे। জয় স্বামীজি, জয় ঠাকুর, জয় মা। আজকের যে বিষয়বস্তু সেটা একটু কঠিন, কিন্তু গল্প ছলে আমরা আলোচনা করব। প্রত্যেকেই বক্তব্য রাখতে পারেন, এটা একপক্ষীয় নয়। যেমন আমরা সবাই ছোট বড় প্রত্যেকেরই নিবেদিতাকে জানা খুব দরকার। নিবেদিতাকে না জানলে ভারতের যে নারী শিক্ষা বা নারী মুক্তি বা নারী শিক্ষার আদর্শ, নারী শিক্ষা বলতে কি বোঝায় বা ওনার অবদান কি এবং কিভাবে উনি নিজের জীবনকে উৎসর্গীকৃত করেছিলেন সেগুলো জানতে পারবো না। তো সেই জন্য প্রথমে আমি বলছি যে ভারতের জন্য এই যে নিবেদিত প্রাণা ভগিনী নিবেদিতার তিনি একজন বিদেশিনী ছিলেন, আইরিশ লেডি। তো অতি স্বল্প সময়ে ভারতকে তার স্বদেশ করে নিয়েছিলেন। তার জীবন ও কর্ম আবিশ্ব ব্যাপ্ত ছিল, আর তার উচ্চাদর্শ ও আত্মনিবেদনের ভার তাকে অসীম অনন্তে উন্নীত করেছিল। একথা আমরা সবাই জানি। জন্মকালেই তার মা তাকে ভগবত সেবায় উৎসর্গ করেছিলেন। তো স্বার্থত্যাগ আর সত্য লাভের চা গুণে ভূষিত হয়েই তিনি এসেছিলেন তার কর্মজীবনের মাধ্যমে গুরু প্রদত্ত আদর্শকে বরণ করে ভারতের সেবিকা হয়ে পথ চলতে। স্বামীজি তার গুরু ছিলেন, আর তিনি ছিলেন স্বামীজির মানস কন্যা, আমরা এ কথা সবাই জানি। আর এই যে শিক্ষা দেওয়ার কথা, এখানে একদমই একটু ফাঁক থেকে যাবে যদি না আমরা মায়ের কথা স্মরণ করি। মায়েরও কিন্তু আদরের খুকি ছিলেন এই নিবেদিতা। তো তার আসল নামও আমরা সবাই জানি, মার্গারেট এলিজাবেথ নোবেল। তো এই মহিলা, আইরিশ মহিলা যখন এখানে আসলেন তখন তাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল, কারণ আমাদের ভারতবর্ষ সেই সময় কুসংস্কারাচ্ছন্ন আর খুব সংকীর্ণতার গণ্ডি মুক্ত হতে পারেনি। তো এই যে মাতৃজঠরে যে শিশুটি ঈশ্বরের জন্য সমর্পিতা হয়েছিলেন, পরবর্তী জীবনে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মানসকন্যা হলেন। মাত্র 17 বছর বয়সে শিক্ষা জীবন শেষ করে মার্গারেট কি হয়েছিলেন, একজন শিক্ষয়িত্রী। তিনি সেই জীবনটাকেই বেছে নিয়েছিলেন, কারণ তার উপরে সাংসারিক কিছু চাপ ছিল। আর এই সাংসারিক চাপ থাকার ফলে তিনি শিক্ষা জীবনটাকেই বা শিক্ষাব্রতী হিসাবেই নিজেকে উৎসর্গ করে দিলেন এই কম বয়সে। আর অল্প দিনের মধ্যেই লন্ডনে তিনি শিক্ষাব্রতী এবং শক্তিশালী লেখিকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। স্বামীজির আহ্বানে তিনি ভারতবর্ষে কখন প্রথম আসলেন সেই দিনটার কথা আমরা মনে করি। একটু পিছিয়ে যাই, 1898 সালের 28শে জানুয়ারি মার্গারেট এসেছিলেন কলকাতায়। 11ই মার্চ 1898 স্টার থিয়েটারে এক সভার আয়োজন করে স্বামীজি মার্গারেটকে সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন। কিভাবে না, ইংল্যান্ডের জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। তো ভাবটা কিরকম না, ভারতীয় হিসাবে ভারতবর্ষকে একটি উপহার ইংল্যান্ড থেকে তিনি পেয়েছেন, এইভাবে তার পরিচয় তিনি সর্বসমক্ষে বললেন। তো মার্গারেটকে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার উপর একটি বক্তব্য রাখার অনুরোধ তিনি করেছিলেন। আর তার অপূর্ব ভাষণে সেদিন পাশ্চাত্যে স্বামীজির ধর্ম ব্যাখ্যার প্রভাবের কথা বললেন। আর নবপ্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন যে একটা হতে চলেছে, সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত
আহ তার উদ্দেশ্য হবে, তার উদ্দেশ্য সম্বন্ধে তিনি ব্যাখ্যা করেছিলেন। সর্বোপরি তার নিজের ভারত সেবায় ইচ্ছার কথা প্রকাশ করে বললেন। কি বললেন না, আপনারা এমন এক রক্ষণশীল জাতি, যে জাতি দীর্ঘদিন ধরে সমগ্র জগতের জন্য আধ্যাত্মিক সম্পদ সযত্নে রক্ষা করে এসেছে, আর এই কারণেই তিনি স্বজন ছেড়ে ভারতকে সেবা করার উদ্দেশ্যে এদেশে এসেছেন। কত বড় কথা! আর তিনি কথা প্রসঙ্গে বললেন যে স্বামীজি তখন খুব আনন্দ পেলেন যে এরকম শিষ্যা তার এত সুন্দর করে বললেন। তার বক্তৃতায় ছিল অপার মুগ্ধতা। আর তিনি তখন বলছেন যে মার্গারেটের প্রাণ মহৎ, হৃদয় উদার আর পবিত্র। তার এই প্রাণ তিনি ভারতবর্ষের সেবায় দিতে এসেছেন, গুরুগিরি করতে নয়। স্বামীজির কথা তো। যাই হোক, আবার 17ই মার্চ 1898 সালটা কত রকম ভাবে আমাদের কাছে যে ইম্পর্টেন্ট, সেটাই আমি বলছি। যে মার্গারেটের জীবনের পরম পূর্ণ দিন। কেন? এই দিনটিতে তিনি তার ডায়েরিতে লিখেছিলেন যে জীবনের সেরা দিন, ডে অফ ডেজ। এই দিনে তিনি প্রথম শ্রীমা সারদা দেবীর দর্শন পেয়েছিলেন। অলিভুল, ম্যাকলাউড ও নিবেদিতা, এই 3 বিদেশিনী মহিলা স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করতে এলেন বাগবাজারে। প্রথম সাক্ষাতেই মা সমস্ত সামাজিক দায়ভার গণ্ডি ভেঙে দিয়ে রক্ষণশীলতার গণ্ডি। আপনার ভিডিওটা অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এখন। থ্যাংক ইউ। তো রক্ষণশীলতার গণ্ডি ছাড়িয়ে শ্বেতাঙ্গিনী মার্গারেটকে আপন কন্যা হিসাবে গ্রহণ করলেন। মার্গারেট হয়ে গেলেন তার আদরের খুকি। তার মনে হলো সত্যি সেদিন থেকেই তিনি ভারতীয় সমাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কি অপূর্ব মায়ের স্নেহস্পর্শ! তারপর আবার এই 1898 সালেরই 25শে মার্চে দেখুন, স্বামীজি মার্গারেটকে দীক্ষা দিলেন। এটাও খুব ইম্পর্টেন্ট দিন। প্রথমে বেলুর মঠের ঠাকুর ঘরে শিব পুজো, তারপর শিব পুজো করার পরে ভগবান বুদ্ধের চরণে অঞ্জলি প্রদান করিয়ে স্বামীজি কি বললেন? আবেগপূর্ণ কণ্ঠে বললেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। মার্গারেটের মনে হলো স্বামীজির কাছে যারা জ্ঞান লাভের জন্য এসেছেন, ভবিষ্যতে তারাও এই যে সামনে আসবেন, তাকে উপলক্ষ করে সকলের জন্য স্বামীজির এই চিরকালীন নির্দেশটা কিন্তু রেখে গেলেন। তো সেদিন দীক্ষান্তে স্বামীজি মার্গারেটের নাম রাখলেন নিবেদিতা। নিবেদিতা তার ডায়েরিতে লিখলেন, এটি তার জীবনের সবচেয়ে আনন্দময় সকাল। তো স্বামীজিও ক্রমশ মার্গারেটের সত্যনিষ্ঠা, দৃঢ়তা আর সবার উপরে তার মানব দরদী মনের পরিচয় পেয়েছিলেন। পরাধীন ভারতবর্ষের দুঃখ দুর্দশা যখন একদম মানুষকে বিধ্বস্ত করে তুলছে, ভারতের জনসাধারণ যখন অসহ্য যন্ত্রণা বোধ করছে, দুঃখে, পরাধীনতার গ্লানি, সেই সময় স্বামীজি মনে করলেন ভারতকে যদি উঠতে হয়, তবে সাধারণ মানুষ আর কাদের? নারীদের অবস্থার উন্নতি করতে হবে। তো নারীদের অবস্থার উন্নতির একমাত্র উপায় তাদের মধ্যে উপযুক্ত শিক্ষার বিস্তার। তো শিক্ষার বিস্তার হলে নারীদের মধ্যে আত্মসমাধান করে নিতে সক্ষম হবে। মার্গারেটকে এই কাজে নিবেদিত করে গুরু উপযুক্ত শিষ্যা হিসাবে স্বামীজি বেছে নিয়েছিলেন। আর স্বামীজিও যখন বেছে নিলেন তাকে শিষ্যা হিসাবে, আর উনিও কিন্তু, নিবেদিতাও কিন্তু তখন উনিও গুরু রূপে বরণ করে নিয়েছিলেন। প্রতীচ্য থেকে স্বদেশে ফিরলেন।
তো সেই শিবগুরু বেশ কয়েক মাস কেটে গেল। তারপর একদিন ভারতবর্ষের কাজে প্রবল উৎসুক মার্গারেটের ডাক এলো। কিরকম ডাক? ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। আমাদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না যে স্বামীজির এই নিবেদিতাকেই প্রয়োজন ছিল। প্রকৃত সিংহীর মতো ছিলেন তিনি, তার চরিত্রের দৃঢ়তা প্রবল ছিল। তো সেই জন্য নিবেদিতা আসার পর কি কি কাজ করলেন, আবার কিছু প্রার্থনা স্বামীর কাছে, মায়ের মানে আমাদের শ্রী শ্রী মায়ের নিরন্তর প্রার্থনা ছিল, ঠাকুর আমার বাসনাকে শুদ্ধ করে তোলো, যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি। দারিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন, ত্যাগ করেছেন, গর্ভধারিণীর জননীর সাধারণ আনন্দ, কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। সেই বহু সন্তানের অন্যতম শ্রেষ্ঠ সন্তান এই ভগিনী নিবেদিতা। মা ও মায়ের খুকি নীরব বিপ্লব করে শিক্ষার দ্বারা ভারতের পথ প্রদর্শন করেছেন। নিবেদিতাকে স্বামীজি এনেছিলেন এদেশের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করার জন্য। নিবেদিতা যখন বাগবাজারে 16 নম্বর বোসপাড়া লেনে মেয়েদের স্কুল খুলতে উদ্যোগী হলেন, সে ব্যাপারে স্বামীজির উৎসাহের অন্ত নেই। বেশ কিছুদিন হয়ে গেছে আসা, এবার তো নারী শিক্ষার অগ্রবর্তী হতেই হবে। তো তিনি বেশ উদ্যোগ নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে অনেক অবহেলিত, লাঞ্ছিত হলেন, কিন্তু তবুও তিনি দমেননি। তিনি নিজের দৃঢ়তার জন্য তিনি সেই উদ্যোগটা রাখলেন। প্রবল উৎসাহ। বলরাম বসুর বাড়িতে নিবেদিতার স্কুল খোলার বিষয়ে একটা সভার আয়োজন করলেন স্বামীজি। সেখানে শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তরা অনেকেই উপস্থিত ছিলেন, কারণ বাড়ির থেকেই তো মেয়েরা আসবে পড়াশুনো করতে। তো সেই জন্য গৃহের যে ভক্ত মোটামুটি যারা আর কি স্বামীজির বা ঠাকুর মায়ের সংস্পর্শে আছেন বা আসেন, তাদেরকে স্বামীজি একটা প্রায়র ইনফরমেশন দিয়ে দিয়েছিলেন। তো সেভাবে সেখানে কে কে উপস্থিত ছিলেন আমরা দেখি। ভক্তরা ছিলেন, তাদের মধ্যে অন্যতম মাস্টার মশাই, ওই যে শ্রীমর কথা বলছেন এখানে, আর সুরেশ দত্ত, হরমোহন বাবু এবং আরো অনেকে। নিবেদিতা তার বক্তৃতায় তার স্কুলের পরিকল্পনাটি সবাইকে বুঝিয়ে বললেন, আর সকলের কাছে আবেদন করলেন বাড়ির মেয়েদের তার স্কুলে পড়তে পাঠানোর জন্য। স্বামীজি কত এক্সপার্ট! স্বামীজি কখন যে সকলের পিছনে এসে বসেছেন সেটি টেরও পাননি তিনি, নিবেদিতা আর কি। হঠাৎ দেখলেন তিনি হাসতে হাসতে সবাইকে ঠেলা দিচ্ছেন আর বলছেন, ওট 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 না, শুধু মেয়ের বাপ হলেই তো হবে না, জাতীয়ভাবে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থাতে সহযোগিতা তোদের সবাইকেই করতে হবে। উঠে বল, আবেদনের উত্তর দে। এক্সকিউজ মি। না ঠিক আছে, জল খেলাম। তো তখন তিনি দেখছেন যে এরকম কড়াভাবে সব অভিভাবকদের বলছেন, তো তাতে কিন্তু শিক্ষা দীক্ষার ব্যবস্থাতে সহযোগিতা করার জন্য সবাইকে তিনি একটা
মানে রসিকতার ভঙ্গিতে অনুরোধ জানিয়েছিলেন। আবার বলছেন, বল হ্যাঁ, আমরা সবাই রাজি আছি, আমরা তোমাকে মেয়ে দেব। কেউ আর সাহস করে বললেন না, দেখে তোকে দিতেই হবে, হরমোহন বাবুকে জোর করে স্বামীজি বললেন। আর তার হয়ে তিনি নিজেই বলে দিলেন, ওয়েল মিস নোবেল, দিস জেন্টলম্যান অফার্স হিজ গার্লস টু ইউ। পড়বার জন্য, প্রথম শুরু করার জন্য যে কয়েকটি মেয়ের প্রয়োজন হবে সেটা হরমোহন বাবুর বাড়ি থেকেই আসবে। আনন্দে তখন নিবেদিতা আপ্লুত হয়ে নাচতে নাচতে হাততালি দিতে লাগলেন। কি খুশি, তিনি যেন একটি সদ্য বালিকা। 13ই নভেম্বর 1898 সাল, আমি বললাম গল্প ছলে আমরা খালি দেখে যাব। সেখানে শ্রী মা এসেছেন নিবেদিতার স্কুলের শুভ সূচনা করতে। শ্রীরামকৃষ্ণের পুজো করলেন মা, তারপর নিবেদিতার স্কুল প্রতিষ্ঠা করলেন। আর তারপরে বললেন, আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে। আনন্দে আপ্লুত হয়ে নিবেদিতা লিখলেন, ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারী জাতির জন্য শ্রী মায়ের আশীর্বাদের চেয়ে আর কোনো মহৎ শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না। শ্রী মা একদিন নিবেদিতার স্কুল দেখতে আসবেন ঠিক করেছেন। খবর পেয়ে নিবেদিতার তো আনন্দের সীমা নেই। মা আসছেন, হ্যাঁ, তার স্কুল ভিজিট করতে। পরবর্তী সময়ের একটি ঘটনার সঙ্গে তুলনা করলে বোঝা যায় যে সারদা দেবীর আচরণ কত বৈপ্লবিক ছিল। বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা তো হয়ে গেল, তারপর নিবেদিতা ছাত্রীদের জাদুঘর দেখাতে গেলেন। তারপর সেখানে মিউজিয়ামের সাথে সাথে বোটানিক্যাল গার্ডেন ও আরো অনেক জায়গায় তিনি নিয়ে গেলেন। তারা শ্রান্ত আর পিপাসার্ত নিবেদিতা বাড়ি থেকে নিয়ে আসা একটি গ্লাস ধুয়ে নিজের হাতে জল ভরে দিলেন ছাত্রীদের। কিন্তু দেখা গেল কি, যে তাদের মধ্যে কয়েকজন উচ্চবর্ণের কন্যা। তো তারা কি করছেন, নিবেদিতার হাতে জল নিতে ইতস্তত বোধ করছেন। কিরকম আমাদের সমাজ ব্যবস্থা ছিল সেই রকম কুসংস্কারগ্রস্ত সেই সমাজ, সেখানে জল নিতে যখন ইতস্তত করছেন, তবুও তাদের মধ্যে একজন একটু নিঃসংকোচে এগিয়ে এসেছে আর জল গ্রহণ করেছে। তখন নিবেদিতা মেয়েটির হাত থেকে শূন্য গ্লাসটা নিয়ে নিজের হাতে ধুয়ে রাখলেন আর প্রত্যেককে নিজের হাতে জল ভরে খেতে বললেন। তিনি বুঝতে পারলেন যে এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে, সুতরাং তারা নিজেরাই জল খাক। তো স্বামীজি তার অন্তর্দৃষ্টিতে বুঝে নিয়েছিলেন যে মার্গারেট কেবল চিন্তাশীলই নন, উৎসাহী কর্মীও তিনি ছিলেন। স্বামীজির গুরুভ্রাতা অভিদানন্দ তার স্মৃতিকথায় লিখেছেন, নরেন আমাকে পরে অভেদানন্দর কথাই তো বললাম, হ্যাঁ, নরেন আমাকে পরে বলেছিল যে মিস নোবেল খুব গুড সোল এবং এডুকেশন লাইনে আছে। তাই ভাবছি মেয়েদের জন্য যে স্কুল করবার পরিকল্পনা আমার আছে, তার সকল দায়িত্ব আমি ওকেই দেব। মনে হয় ওই পারবে, অতটা জোর গুরুর শিষ্যের উপরে। তো সেই কারণে নিবেদিতাও কিন্তু একদম স্বার্থ ত্যাগ করে নিঃস্বার্থ হয়ে নিজের দেশকে ভুলে গিয়ে এখানে এসে ভারতের হয়ে নারী শিক্ষার যে গুরুভার অর্পণ করবার আগে স্বামীজি তাকে মানে বুঝিয়ে দিয়েছিলেন যে একটা সমাজে তুমি যাচ্ছ, ভারতীয় সমাজ, সেখানকার প্রেক্ষাপট কিরকম, না ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে
সচেতন করে দিয়ে বললেন যে এখানে তোমাকে অনেক রকম তুমি দেখতে পাবে, যে কিছু ভালো মন্দ, কেউ তোমাকে উপেক্ষা করছে, কেউ তোমাকে সাদরে বরণ করছে না, তাতে তুমি দুঃখ পাবে না। হ্যাঁ, তখন আলমোড়া থেকে স্বামীজি 29শে জুলাই একটা চিঠি লিখলেন। সেখানে লিখলেন যে এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের, যে তা তুমি ধারণা করতে পারবে না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারী পরিবেষ্টিত দেখতে পাবে। আর ভয়েই হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের কিন্তু এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। উত্তর ভারত ভ্রমণকালে স্বামীজি ভারতের আদর্শ সংস্কৃতি সম্বন্ধে শিষ্যাকে শিক্ষা দিলেন। তিনি নিবেদিতাকে তার চিন্তার ও কার্যের সহায়িকা রূপে গড়ে তুলেছিলেন, উপযুক্ত সহায়িকা রূপে। ভারতবর্ষে নিজের সত্তাকে তিনি সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিলেন, একথা আমরা নির্দ্বিধায় স্বীকার করি। আর ভারতবর্ষে তিনি হলেন কি না, ভারতবাসীর সেবিকা, ভগিনী, মা, কন্যা। ভারতের সমাজের সর্বাঙ্গীন কল্যাণের এবং ভারতীয় নারীর শিক্ষার সর্ববিধ উন্নতির জন্য স্বামীজি যে পরিকল্পনাটা করেছেন সেটা ছিল অন্যতম নিবেদিতার কাছে, যে মেয়েদের জন্য আরো একটা পরিকল্পনা তার ছিল স্বামীজির, সেটা হচ্ছে মঠ প্রতিষ্ঠা। তো স্বামীজির স্ত্রী মঠের স্বপ্নের পূর্ণ পরিণতি কিছু ছিল সময় সাপেক্ষ। তো বীজাকারে উদ্বোধন তিনি করে দিয়ে যেতে চেয়েছিলেন প্রাথমিকভাবে মেয়েদের জন্য ভারতের আদর্শের উপর প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে একটা যে বিশেষ প্রয়োজন আছে সেটা উনি বুঝতে পেরেছিলেন আর বুঝিয়ে দিয়েছিলেন। তো এ কাজে নিবেদিতা তো নিজেকে আত্মনিয়োগ করেই দিয়েছেন, সমর্পিত করেছেন ভারতকে তার সমস্ত কিছু। স্বামীজি আশা করেছিলেন যে পাশ্চাত্যের সব ভালোটুকু নিয়ে এই মঠ প্রতিষ্ঠা স্ত্রী শিক্ষা আন্দোলনের বীজ হবে। স্বামীজি মেয়েদের জন্য এমন শিক্ষা চেয়েছিলেন যেখানে বাস্তবের সঙ্গে কল্পনার সমন্বয় ঘটবে। সারদা দেবীর সান্নিধ্য এবং ভারত ভ্রমণ এই প্রস্তুতির অঙ্গ। মেয়েদের যথাযথ চেতনার বিকাশের জন্য প্রয়োজনীয় নীতি কি তা তিনি সহজেই উপলব্ধি করেছিলেন। 1898-এর 13ই নভেম্বর বাগবাজারে 16 নম্বর বোসপাড়া লেনে বাড়িতে বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সে সময় সারদা দেবী যোগীন মা গোলাপ মার সঙ্গে স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ ও শারদানন্দ উপস্থিত ছিলেন। তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী নিবেদিতা বিদ্যালয়ের নামকরণ করেছিলেন রামকৃষ্ণ গার্লস স্কুল। বিদ্যালয় শুরু হওয়ার পরে পরে কিভাবে সেটা পরিবর্তিত হলো সেটাও আমরা দেখব। সেখানে কিছুদিনের মধ্যেই দেখলেন নিবেদিতা যে সারদা দেবীর বাড়িতে মেয়েদের হাতের তৈরি জিনিস দিয়ে ছোট্ট একটি প্রদর্শনীর আয়োজন করলেন। এই প্রদর্শনী করার ফলে কি হলো, অনেক ছাত্রীর সংখ্যা বেড়ে গেল। শ্রীমাকে কেউ পশমের আসন, কেউ দেবতার প্রতিকৃতি, হ্যাঁ, ইত্যাদি হাতে তৈরি করে সবাই উপহার দিলেন। তো শতমুখে নিবেদিতা তার প্রশংসা করতেন, কারণ তিনি যথার্থ শিল্পীর মর্যাদা দিতে জানতেন। সূচিকর্মে তিনি বিশেষ পারদর্শী ছিলেন আর তার জন্য এই সমস্ত কাজ তিনি নিজেই শেখাতেন। শ্রীমা তাকে প্রেরণা দিতেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি লিখেছেন, নিবেদিতা আলপনা সেলাই নিজেই শেখাতেন। সেই সঙ্গে ছাত্রীদের কি কি শিক্ষা ছিল, ড্রিল, ব্যায়াম শেখানো হতো। নিবেদিতার কাছে তিনি প্রথম স্কিপিং শেখেন। কি সুন্দর মাতাজি লিখেছেন। তো আগে বিদ্যালয়ের কোনো নির্দিষ্ট পাঠ্যপুস্তক ছিল না। কিন্ডারগার্টেন পদ্ধতিতে
সেখানে শিক্ষা দেওয়া হতো, কিন্তু ছাত্রী সংখ্যা তখন ছিল ৪৫ জন। ওই বছর বয়স্ক মহিলাদের জন্য একটি স্বতন্ত্র বিদ্যালয় স্থাপন করলেন। ক্রিস্টিন ও লাবণ্য প্রভা বসু সেই বিদ্যালয়ের দায়ভার স্বহস্তে গ্রহণ করেছিলেন। সেই সময় যোগিন মা নিয়মিত এসে ধর্ম শিক্ষাও দিতেন। তো সেই যোগিন মা তো ধর্ম শিক্ষা দিচ্ছেন, আবার নিবেদিতা নিজেই সূচিকর্ম বা অন্যান্য আলপনা ইত্যাদি শেখাচ্ছেন। হ্যাঁ, তো বিবিধ রকমের শিক্ষা প্রদান করা হচ্ছে। বিদ্যালয়ের পরিধি বাড়ানোর জন্য ১৭ নম্বর বোসপাড়া লেনের সঙ্গে ১৬ নম্বর বোসপাড়া লেনের বাড়িটিও ভাড়া নেওয়া হলো। ক্রমশ অগ্রগতি। তো স্থানীয় পল্লীবাসীদের সঙ্গে নিবেদিতা, ক্রিস্টিন প্রভৃতির একদম অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তো তাদের সেই বাড়িতে যাতায়াত ইত্যাদি সেগুলো তো তাদের করে নিতে হয়েছিল। এককালে তাদেরকে সবাই ম্লেচ্ছ বলে অপমান করত। এখন শিক্ষার মানে যে একটা আনন্দ, সেটা উপভোগ করে প্রত্যেকেই নিজের থেকে আগ্রহী হয়ে সাগ্রহে স্কুলে আসতে শুরু করলো। সেখানে আরো আশ্চর্যের বিষয়, বিবাহিতা মহিলারাও ওই বিদ্যালয়ে আসলেন। আর ক্রমে ক্রমে ছাত্রী সংখ্যা অগ্রগতি হচ্ছে দেখে তখন হয়ে গেল প্রায় ৬০। তো স্থানীয় মানুষ সেটিকে সিস্টার নিবেদিতার স্কুল বলে মানে পরিচয় দিতেন, স্কুল বলেই জানতেন। তো তাঁর দেহত্যাগের পর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়টি অধিগৃহীত হলো ও স্কুলটির নাম হলো শ্রীরামকৃষ্ণ সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। বর্তমানে এটি রামকৃষ্ণ সারদা মিশনের একটি শাখা কেন্দ্র। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। নিবেদিতা সব সময় চেষ্টা করতেন আচার আচরণ, বেশভূষা, শিক্ষা, সঙ্গীত সবকিছুর মধ্য দিয়ে তার ছাত্রীদের তিনি শিক্ষাদান করবেন। জাতীয়তার ভাবটি দৃঢ়ভাবে অঙ্কিত করে তিনি তাদেরকে প্রকৃত শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে চাইলেন। প্রতিদিন স্কুলে বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়ার প্রচলন তিনি করলেন। ছাত্রীদের মধ্যে দেশীয় সবকিছুকে একটা, তখন তো স্বাধীনতা হয়নি, পরাধীনতার গ্লানি যুক্ত ভারত আমাদের। তো সেই সময় তারা কি করলেন না, ওই যে ছাত্রীদের মধ্যে তিনি শেখালেন, তিনি বা যে সমস্ত শিক্ষিকা ছিলেন তারা সবাই বলতে লাগলেন যে দেখুন, আমরা স্বদেশের জিনিসই গ্রহণ করব, বিদেশের জিনিস আমরা বর্জন করব বলছি না, কিন্তু প্রাধান্য দেব স্বদেশকেই। তো সেই যে ছাত্রীদের মধ্যে সেই ভাবটা তিনি গড়ে তুললেন। হ্যাঁ, এবার কিছু আর একটা জিনিস দেখা যাক যে কিছু রাজবন্দীকে ব্রিটিশ সরকার আন্দামান থেকে মুক্তি দিলেন। সেই সময়ের কথা। তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য বড় ছাত্রীদের গাড়িতে করে নিয়ে ব্রাহ্ম স্কুলেও তিনি নিয়ে যেতেন। আর যখন সেই জেল থেকে মুক্তি পেলেন তারা, সেই উদ্দেশ্যে নিবেদিতা সেদিন কি করেছিলেন না, মানে দরজায় প্রথম আর কি গেটেই কলা গাছ আর মঙ্গল ঘট স্থাপন করে, একদম ভারতীয় রীতি ভাবা যায়। তো সেই রকম ভাবে তিনি সেখানে মঙ্গল ঘট স্থাপন করলেন, ভারতের মঙ্গল কামনা করলেন, আর ছাত্রীদের মধ্যে এটা শিখিয়ে দিলেন যে হিন্দু রীতিনীতিকে কখনোই আমরা যেন না ভুলে যাই। তো সেইভাবে সেই সময় তিনি এই কাজটা করেছিলেন। আর লেডি অবলা বসু একদিন স্কুল ভিজিটে এসেছেন। আমরা সবাই জানি আচার্য জগদীশ চন্দ্র বসুর স্ত্রীর নাম ছিল অবলা বসু। তিনি নিবেদিতার বিশেষ বন্ধু ছিলেন। তো
ভারতে এসে তো তিনি অনেক মহিলার সংস্পর্শে এসেছিলেন, তো তখন এই অবলা বসু কিন্তু তার একদম অন্তরঙ্গ বান্ধবী ছিলেন। তো সেই উনি একদিন স্কুলে আসছেন, নিবেদিতার কি খুশি, তিনি মেয়েদের তৈরি করলেন, বললেন এই গানটি তোমাদের করতে হবে। কোন গানটি? বঙ্গ আমার জননী আমার। এই গানটি যখন মেয়েরা গেয়ে শোনালেন, নিবেদিতার কি আনন্দ, আহ্লাদে যেন আটখানা তিনি। সত্যি এরকম মহীয়সী নারী, তাকে আমরা মানে কোথায়, তার মানে খালি পুঁথিগত বিদ্যায় নয়, সর্বদিক দিয়ে মেয়েদের গড়ে তুলছেন। এরকম আত্মাকে আমরা শতবার শতকোটি নমস্কার করি। নৌকা ভাড়া করে আরেক দিনের ঘটনা, নিবেদিতা ছাত্রীদের দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। সেখানে কি হলো, শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে ধ্যানস্থ হয়ে তিনি নিজে কিছুক্ষণ বসে রইলেন। তারপর ভবতারিণী মন্দিরে সবাই থাকলেন তার সঙ্গে বসে। তারপর মায়ের মন্দির দর্শনে। মন্দিরে তো তিনি আগেই জানতেন যে তার তো প্রবেশাধিকার নাই, সুতরাং তিনি গঙ্গার দিক দিয়ে চাঁদনির ভেতর গিয়ে নাট মন্দিরের শেষ প্রান্তে দাঁড়িয়ে মাকে দর্শন করলেন। ছাত্রীরা না এ কারণে খুব ব্যথিত হয়েছিলেন সেদিন। তো রবীন্দ্রনাথ তার স্মৃতিচারণায় কি বলছেন, সেখানে বলেছেন যে নিবেদিতা যে এই বিদ্যালয়ের ব্যয়ভার বহন করেছেন, তাহা চাঁদার টাকা হইতে নহে, উদ্বৃত্ত হইতে নহে, একেবারেই উদরান্নের অংশ হইতে। ইহাই সত্য কথা। নিজের বইপত্র বিক্রির অর্থ ও মিসেস অলিভুলের প্রেরিত অর্থ সাহায্যে তিনি স্কুলের ও তার নিজের ব্যয়ভার বহন করতেন। কি স্যাক্রিফাইস, কি ত্যাগী! সন্ন্যাসিনীর থেকে কোনো অংশেও কম নন তিনি। তারপর আমরা জানি যে গিরিবালা ঘোষের কথা, তিনি ওই যে বিধবা, 23-24 বছরের বিধবা, তাকে তার শ্বশুর বাড়ি থেকে তো বিতাড়িত, তখন মামার বাড়িতে তিনি লালিতা, তো মামারা কিছুতেই আসতে দেবেন না। নিবেদিতা গিয়ে বাড়িতে গিয়ে, অথচ মেয়েটি ইন্টেলিজেন্ট, 2-4 দিন এসেছেন, তিনি কোনো কিছু না করে, ধরে গাড়ি করে আসতেও তার অসুবিধা হতো, নানান মানে সরু সরু গলি গলি রাস্তা তো, কিন্তু নিবেদিতা সেখানে তার বাড়িতে চলে গেলেন, গিয়ে তার মামাকে অনুরোধ করলেন যে ও যেন নিয়মিত আসে, ওর মন যাতে ভালো থাকে, উনি যাতে স্বরোজগার করতে পারেন, যেটা আমরা এখন বলি, হ্যাঁ, যে এম্পাওয়ারমেন্ট, সেই এম্পাওয়ারমেন্ট দেওয়ার জন্য তিনি তাকে অনুরোধ করেছিলেন। এরকম অনেক অভিভাবককে উদ্বুদ্ধ করে তিনি কিন্তু স্কুলটি গড়ে তুলেছিলেন। তারপর তার মতে কি ছিল না, আদর্শের প্রতি লক্ষ্য রেখে বর্তমান পরিস্থিতির উপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। যে শিক্ষা বুদ্ধিবৃত্তির উন্মেষ সাধন করতে গিয়ে নম্রতা, কমনীয়তা বিনষ্ট করে, তা প্রকৃত শিক্ষা হতে পারে না। নিবেদিতা বলছেন যে যেখানে মানে বুদ্ধিবৃত্তির উন্মেষ সাধন না হয়, সেখানে কিন্তু নম্রতা, শিষ্টাচার, কমনীয়তা কিছুই আসে না। প্রকৃত শিক্ষা সেটা নয়। সুতরাং প্রকৃত শিক্ষার্থী বলতে তিনি কি করলেন, ভারতীয় নারীদের জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন মনে করলেন, যার লক্ষ্য কি ছিল না, মানসিক ও আধ্যাত্মিক বৃত্তিগুলির পারস্পরিক সহযোগিতা, মানে একে অন্যের সাথে মানে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত থাকবে, কি না, মানসিক আর আধ্যাত্মিক বৃত্তি। তো সেই সহযোগিতার বিকাশ সাধন। সেই সময়ে এই আদর্শের নির্বাচনে বোধ হয় জগতের অন্যান্য দেশ অপেক্ষা ভারতবর্ষ সৌভাগ্যশালী। অন্য সকল দেশের যে ভারতে আমরা দেখেছি যে মহীয়সী নারীদের জন্ম, ভারতই হচ্ছে মহীয়সী নারীদের জন্মদাত্রী।
ইতিহাস, সাহিত্য, যেদিকেই আমরা লক্ষ্য রাখি না কেন সেদিকেই দেখতে পাবো মহামহিমময় মূর্তি উদ্ভাসিত। আমরা দেখেছি ভারতের আদর্শ নারী যে একটা চিত্র, সেটা আমরা মোটামুটি সকলেই প্রায় জানি। তো ভগিনী নিবেদিতা একটা সমকালীন নারী আর নারী শিক্ষা, এটা বলতে উনি কি বুঝেছিলেন সেটার কথা আসছি এখন। এই যে নারী শিক্ষা বিষয়টি কার্যে পরিণত করার জন্য ভগিনীর মানে চিন্তার তো অন্ত ছিল না। তিনি তো সমকালীন নারীদের সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছিলেন। তার প্রকাশ পাওয়া যায় তার লেখা নানা পত্রাবলীতে। নারীদের প্রসঙ্গে সমাজকে নতুন ভাবে দুভাগে ভাগ করতে হবে। দুভাগে ভাগ করব কিরকম করে না, উনি বলছেন যে একদিকে যে সমস্ত জনগোষ্ঠী নাগরিক জীবন যাপন করতে অভ্যস্ত, আর অন্যদিকে পরিবার কেন্দ্রিক। তো জনগোষ্ঠী সমূহ, পরিবার কেন্দ্রিক জনগোষ্ঠী সমূহ আর একটা নাগরিক জনগোষ্ঠী, বাস যারা নাগরিক জীবন যাপন করছে তারা। তো এইভাবে নাগরিক জীবনে পারিবারিক যে সম্পর্ক তার অবস্থান নির্ণয় করা যায়, তবে তা অন্যভাবে। কিরকম না, এক্ষেত্রে পুরুষ মহিলা দুজনেই কিন্তু স্বতন্ত্রতার দাবি রাখে। হ্যাঁ, পুরুষও চাইবে রোজগার করতে, স্ত্রীও চাইবে রোজগার করতে। তখনকার দিনে তো তা ছিল না, তাদের দেশে ছিল, আমাদের দেশে সেটা সম্ভব ছিল না। তবুও তিনি বলেছেন সেই জিনিসই এখন যে চলছে সেটা তাঁরই অবদান। সেই সময় তিনি চিন্তা করেছিলেন, সেই সময় তিনি এগিয়ে যেতে শিক্ষা দিয়েছিলেন, তাই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি। মনে হচ্ছে প্রায় সময় শেষ। নাগরিক জীবনে যে সম্পর্কগুলোর অবস্থান নির্ণয় করা হলো, তো সেটা অন্যভাবে, ওই যে বললাম দুজনেই সমান দাবিদার হবে, আর উভয়ের স্বাধীনতা আর ইচ্ছা শক্তি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিবার গঠন করে। এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক। তাই পরিবার যেখানে কিছু হলেও, সেখানে কিছুটা হলেও গৌণ। কিন্তু বিদেশে নাগরিকতার পরিচয় যেমন তিনি সে দেশের নাগরিক কিনা এটাই তাদের মধ্যে সব থেকে পরিচয়। হ্যাঁ, সে দেশের নাগরিক কিনা, সিটিজেনশিপ। কিন্তু আমাদের দেশে তো তা নয়। আমাদের দেশে আমাদের যে সনাতন ধর্ম তাকে আমরা মনে রাখবো, আধ্যাত্মিকতার দিকটা আমরা বজায় রাখবো, সামাজিকতার দিকটা আমরা বজায় রাখবো, তার সঙ্গে সঙ্গে হিন্দু মানে সনাতন ধর্মকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। তা বলে কি আমরা অ্যাডভান্স কোনো শিক্ষায় যেতে পারবো না, সেটা তিনি কখনোই বলেননি। তিনি বলছেন যে এইভাবে শিল্প বিস্তারের প্রেক্ষিতে তিনি তখনকার মতো ভাবে ভেবেছিলেন যে আমরা যদি নানান রকম এই যে গৃহী উদ্যোগ, এই সমস্ত পরিকল্পনাগুলো আজকাল যেগুলো অনেক ভালোভাবে মাস রূপে চলছে, সেগুলো কিন্তু তখন খুবই কঠিন ছিল। মেয়েরা তো বাড়ির বাইরে বেরিয়ে আসবেন না, কিন্তু তবুও তিনি অর্থনৈতিক স্বাধীনতার উপর বিশেষ জোর দিয়েছিলেন, আর সেটা এখন কার্যকরী। আর এই স্বাধীনতা শিল্প ব্যবস্থার রূপান্তরের মধ্যে এসেছিল, একদিনে তো এসে যায়নি। একের পর এক তিনি এই নিয়ে শিল্প বিপ্লবের যে সমস্ত এগুলো দেখেছেন, সমস্ত আলো পড়াশোনা করেছেন, কিভাবে কি করা যায় সেগুলো নানান বিজ্ঞান সমাজ বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেছেন। তারপর ক্রমবর্ধমান সমাজের এই আজকের এই পরিণতি। হ্যাঁ, সে পেশাগত দুনিয়াতেই হোক বা তার বাইরে কর্মহীন জগতেই হোক, দুভাবে নারী শিক্ষা দিলেন তিনি। আত্মনির্ভরতার অনুসন্ধানে
কি করি আমরা, দেরিতে বিয়ে করি, বা কেউ যদি বিধবা হয়ে যায়, তা বিধবা হওয়ার পরেও তিনি আবার পরে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতেও পারেন, সমাজকে অগ্রাহ্য করতেও পারেন, কোনো যায় আসে না আজকালকার ব্যাপারে। কিন্তু তখনও তিনি এইসব ব্যাপারগুলোর জোর দিয়েছিলেন। আর পারিবারিক জীবনের ক্ষেত্রে নাগরিক মূল্যবোধগুলোই তাদের কাছে বেশি মূল্যবান ছিল। তা আমাদের কাছে কিরকম না, প্রাচ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ছিল সমাজ। হ্যাঁ, এখনো যা আছে। স্বামীজি বলতেন, পূর্ণ স্বাধীনতার সহিত পূর্ণ শাসন, ইহাই আমাদের মৌলিকত্ব। স্বামীজির এই বাণী অর্থ ও একদল নারীর প্রয়োজন, এই শিক্ষাকে কার্যকরী করে তোলার। এরাই কিন্তু শিক্ষাকে কার্যকরী করে তুলবে, কে না, একদল নারী। সেই একদল নারীর মধ্যে কাদের প্রাধান্য দিয়েছেন তিনি? অনাথ বালিকা, বাল্য বিধবা যারা, হ্যাঁ, তাদেরকে তিনি তুলেছেন। তিনি একটা যুবতী সম্প্রদায় গড়ে তুলেছেন। সেই সংগঠনে তিনি তাদেরকে শিক্ষা প্রচারের ভার অর্পণ করেছেন। তারাই শিক্ষাব্রতী হলেন। কর্মক্ষেত্রই হবে, কি কঠিন কাজ যে তিনি করেছেন সে আমরা মানে বুঝতে পারি না। নিবেদিতাকে জানতে হবে, পড়তে হবে, তবে সব বোঝা যাবে। তো সেই হচ্ছে কর্মক্ষেত্রে কিরকম না, সেটা ঘরেই তিনি কর্মক্ষেত্র রাখতে পারেন। তিনি গৃহবধূ হন না কেন, দুপুরবেলা যেটুকু সময় শুয়ে আরাম করি, সেইটুকু সময় না শুয়ে পাড়ার কয়েকটি মহিলাকে যদি আমি পড়াতে চলে যাই, তাহলে আমরা বয়স্ক মহিলাদের শিক্ষিতা করতে পারবো। প্রত্যেকের মনে একটা হীনমন্যতা থাকতো যে ওরা সাইন করতে পারে, ওরা পড়তে পারে, আমরা পড়তে পারি না, আমরা রামায়ণ পাঠ করতে পারি না, আমরা মহাভারত পড়তে পারি না, এইসব আক্ষেপ। তো তিনি বলছেন না, যারা গৃহবধূ তাদের মধ্যেও চেতনা দিতে হবে। তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। কাদের মাধ্যমে? এই যে একদল ব্রতীকে তিনি ভলেন্টিয়ার যাকে বলছি, ভলেন্টিয়ার হিসাবে তাদেরকে গড়ে তুলেছিলেন। তো এই যে ভালোবাসা থাকবে তাদের, কার মধ্যে? ধর্ম আর গৃহ আর বন্ধন, আর থাকবে গুরুর প্রতি ভক্তি, আর স্বদেশ আর জনসাধারণের প্রতি প্রেম। ভারতের পৌরাণিক দর্শন, মাতৃ আদর্শ, সমস্ত কিছুর মধ্যেই তিনি কি করেছিলেন? এদেশে সনাতন সমাজকে, সনাতন ধর্মকে, সনাতন সত্তাকে খুঁজে পেয়েছিলেন, আর সেটাই তিনি প্রচার করেছিলেন। আদর্শ নারী শিক্ষার 3টি স্তর, সেই 3টি স্তরের কথা তিনি বলেছেন। কোন 3টি স্তর? প্রথম হচ্ছে শৈশবের শিক্ষা পূর্ণ করা। শৈশবের শিক্ষার পূর্ণর পরে পরিভ্রমণের কথা বলেছেন, সেটা কি পরে বলছি। আর সব থেকে শেষে 3য় নম্বর, যেটা চূড়ান্ত শিক্ষার সময়, অনেকটা যেটা হচ্ছে সাবিত্রীর জীবনের মতন। তো আমরা সবাই সাবিত্রীর জীবনের ত্যাগের কথা জানি। তো গৃহবধূ হয়ে একজন পতির জন্য কিভাবে তিনি কষ্ট করেছিলেন, সেই সমস্ত আর কি উদাহরণগুলো দিয়ে তিনি মেয়েদের বোঝাতেন। পড়েছিলেন পুরো হিন্দু পৌরাণিক কাহিনী সব পড়েছিলেন তিনি, পরে একটা বইও লিখেছিলেন। তারপর জনগণকে দেখতে হবে, আর ঘরের থেকেই জনগোষ্ঠীকে দেখতে হবে। গৃহই হচ্ছে জনগোষ্ঠীর একটা অঙ্গ। একটা একটা ঘর, আরেকটা ঘর, আরেকটা ঘর, এইভাবে তো একটা গোষ্ঠী গড়ে তুলছেন। তো সেইভাবে উনি সংঘবদ্ধভাবে কাজ করার প্রেরণা, শিক্ষা দেওয়ার প্রেরণাটাকে একটা ইম্পর্টেন্স দিয়েছিলেন। তো জনগণকে দেখা, ভ্রমণের মধ্য দিয়ে দেখা। কি করে দেখবো আমরা? ওই যে ভ্রমণ করেছিলেন, আমরা দূর দূরান্তে গিয়ে। লাইনটা কেটে গেল, 1 সেকেন্ড, ম্যাডামের লাইনটা কেটে গেছে। শোনা যাচ্ছে না, ওনার লাইনটা কেটে গেছে, একটু ওয়েট করুন, জয়েন করুন উনি।
এই জন্যই ভাবছি এটা আমি গড়বড় কেন হচ্ছে দেখো এইটা অনেক কিছু বানাবো কি করতে চাইছিস তুই একটু? একটু উনি ট্রাই করছেন বোধহয়। তো ভেরি সরি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমাকে জায়গাও চেঞ্জ করতে হলো। আপনাদের অসুবিধা না আমার অসুবিধা বুঝতে পারছিলাম না। যাই হোক, নিচে আসায় আবার ওয়াইফাইটা কাজ করছে। ঠিক আছে, তো প্রায় শেষই হয়ে এসছে। আমি বলছিলাম বোধহয় হ্যাঁ শেষ হয়ে এসছে না? হ্যাঁ, সময় শেষ। টাইম আছে, এখনো 10 মিনিটের মতো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি হয়েই এসছে আমার। তো দেখি সেট হয়নি, দেখা যাচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা, তা আমরা বলছিলাম যে ওই যে 3টে স্তরের কথা বলা হলো, যে গৃহ থেকে জনগোষ্ঠী আসছে, জনগোষ্ঠী থেকে পরিভ্রমণ। পরিভ্রমণ করছি যখন, তখন আমরা কিভাবে করছি না, আমরা ওই যে বললাম শিক্ষাব্রতীরা একটা বাড়ির পরে আরেকটা বাড়ি গিয়ে গৃহবধূদের নিয়ে কালেকশন করে যা এখন যেরকম অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম আমরা করি যেভাবে, সেই সান্ধ্যকালীন পড়ার কথাও তিনি বলেছেন, কিন্তু তখন তো বিদ্যুতের প্রচলন নেই, সুতরাং খুব কষ্টের সঙ্গেই মেয়েদের পড়াশোনার একটা ব্যবস্থা তিনি করতে পেরেছিলেন। এটা হলো তার ইয়ে। আর চূড়ান্ত যেটা, সেটা কিরকম, সেটা হচ্ছে যে জনগণকে দেখা, হ্যাঁ, ভ্রমণের মধ্য দিয়ে যেরকম দেখলাম, যেটা এটা যেমন গুরুত্বপূর্ণ, সেখানেই হবে ব্যক্তিত্ব নির্মাণ। ব্যক্তিত্ব নির্মাণের জন্য আপনাকে মানুষকে বুঝতে হবে, তার মনের কথা জানতে হবে, এইভাবে শিক্ষাদান। আজকালকার শিক্ষিকাদের কাছে আমার একটা, অনেকেই হয়তো শিক্ষিকা আছেন, আমার একটি বিশেষ অনুরোধ, যে প্রথমেই কিন্তু আহ, বুঝতে চান যে ছাত্রীটির বা ছাত্রটির মধ্যে কোনো তার অসুবিধা আছে কিনা, তার কি ধরনের সহযোগিতার প্রয়োজন, সেটা যদি আপনি জানতে পারেন, তাহলেই কিন্তু আপনার কথাগুলো সে ঠিক ঠিক বুঝতে পারবে, আর সে প্রকৃত শিক্ষার্থী হয়ে উঠবে। তো সেইটাই উনি বলতে চেয়েছেন, যে চূড়ান্ত যে স্তর সেটা হচ্ছে এইরকম শিক্ষা ব্যবস্থার। তো তার যে অবদান, সে অবদান তো আমরা, তার ঋণ তো আমরা কোনোদিনই অস্বীকার করব না।
আমরা ভুলতে পারবো না। আমরা চিরঋণী হয়ে রইলাম এই এক আইরিশ লেডির কাছে। কারণ তিনি ছিলেন যেমন বিদেশিনী, তার ভাষা বোঝার কত, আমরা সবাই সাধারণ বুদ্ধি দিয়ে দেখি না কেন, তার ভাষাটা কোপ আপ করতেই কত সময় লেগে গেছে, কিন্তু তবুও তিনি ইশারাতে হাত নেড়ে চেড়ে তিনি ঠিক কাজটি আদায় করে নিয়েছিলেন। মায়ের কাছে গিয়ে মা কিরকম করেছিলেন, মায়ের সান্নিধ্য পেয়েছিলেন। তখন মাও তো ওনারা তখন সদ্য এসেছেন, ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা বোঝেন না, বলতে পারেন না, কিন্তু মা তখন যে ইশারা করে বোঝাতেন সেটা নিবেদিতাও পরবর্তীতে উনি বস্তিতে গিয়ে বা ওই বাগবাজার বোসপাড়া লেন ছেড়েও অন্যান্য জায়গায় গিয়ে তিনি যে সচেতনতার যে একটা ব্যবস্থা করেছিলেন শিক্ষার্থী নিয়ে আসার জন্য তার স্কুলে, সেগুলো। তারপর তার যে একটা মনের মধ্যে ছিল যে কাগজে কলমে লিখলেই হবে না, তাকে একটা পাঠ্যপুস্তক বা সিলেবাস তৈরি করতে হবে। তিনি তাদের অ্যাপ্রোপ্রিয়েট সিলেবাস, কোন ধরনের পড়ালেখা কোনোদিনই করেননি। এখন একটু বয়সে, এখন 2 বছরের বাচ্চাটা যে রাইমটা যে কথাটা বলতে পারবে না, 5 বছরেরটা তো সুন্দর করে বলতে পারবে। আবার 5 বছরেরটা যেটা বলতে পারবে না, 10 বছরের সেটা সুন্দর করে বলতে পারবে। সেটা তো আমাদের সাধারণ বোধগম্য। তো সেরকমই উনি কিন্তু বুঝতেন যে এইভাবে প্রত্যেকের মনকে জয় করতে হবে। আর এমন ভাবে তিনি হৃদয় জয় করে নিয়েছিলেন, তো রবীন্দ্রনাথ পর্যন্ত তার শিলাইদহে গিয়ে তিনি কত দিন করে থেকে এসেছেন। জগদীশ চন্দ্রের তিনি গবেষণাগারের জন্য তার দান যে কতখানি, সেটা নিবেদিতার বই না পড়লে বোঝা যায় না। আমরা অস্বীকার করতে পারি না সেই বিজ্ঞান মঞ্চের কথা, তাকে সাহায্য করার কথা। তার লেখালেখির মাধ্যমে সামান্য যেটুকু ইনকাম হতো, তখনকার দিনে তো আর বেশি টাকা কেউ দিত না। বই এখন যেমন নানান রকম চাকচিক্য আমরা করে বই বিক্রির একটা বেশ পেশা করছি, কিন্তু সেরকম তো নয়। তবুও তিনি সেই টাকা নিজে কম এক মুঠো খেয়ে, হ্যাঁ, একাদশীর দিন এই বিধবা ছাত্রীটিকে তিনি ফল টল নিজে কেটে খাইয়ে দিতেন, যে না উপবাস থেকে কিছু হবে না, তুমি কিছু তো খাও, না হলে উইক হয়ে পড়বে। এই ধরনের মানব দরদি, ছাত্র দরদি শিক্ষিকা। তো তার অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। তো তিনি বলেছিলেন রক্ষণশীলতার দ্বারা হবে না, তাকে সেই রক্ষণশীলতার গণ্ডি ছাপিয়ে সমাজ আর ইতিহাসের দক্ষ বিশ্লেষক তিনি ছিলেন। সেই হিসাবে নারী শিক্ষাকে তিনি অন্যভাবে দেখতে চেয়েছিলেন। নারী মুক্তির অর্থ তার কাছে সমাজের বিরুদ্ধে বিদ্রোহ নয়, ঠিক আছে, সমাজকে উত্তরণের পথ দেখানোর মধ্য দিয়েই যখন প্রকৃত ভারত দর্শন আমরা করতে পারবো, তখনই ভারতীয় ব্যক্তি সত্তা বা জাতি সত্তাকে আমরা আত্মস্থ করে জাগরিত করে তুলতে পারবো। সেই হবে ভারতের প্রকৃত নারী। এই জাতীয়তাবাদ কোনো অর্থেই সংকীর্ণ নয়, বরং তা আন্তর্জাতিকতাবাদের প্রথম সোপান। এটা আজকের দিনে আমরা যে এই ফরেন গিয়ে পড়াশোনা করছি, এটার কিন্তু বেসটা তিনি আমাদেরকে দিয়ে গেছিলেন। তিনি খুব ফুল ডেডিকেশনের সঙ্গে তিনি নিজে না খেয়ে তারপরে গুরুর বাক্যকে অস্বীকার না করতে পেরে আর নিজের মন থেকে তিনি চেয়ে, তিনি কোনো দায়ভার হিসেবে নেননি যে না আমাকে বলেছেন করতে হবে। তিনি তার অন্তরের স্থল থেকেই প্রকৃত শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে করেছিলেন। আর একটা কথা তিনি বলতেন যে নিয়মানুবর্তিতাকে তিনি খুব মান্যতা দিয়েছিলেন। আর সেই নিয়মানুবর্তিতার জন্যই তার ছাত্রীরা সেই সময়ে, আমরা জানি যে সমাজের নার্স হওয়াটা, এক্সকিউজ মি,
নার্সদের পেশাকে সে যুগে খুব অবহেলার চোখে, ঘৃণার চোখে দেখা হতো। কিন্তু সেই সময় তার ছাত্রীরা কতজনেই তো নার্স হয়েছেন, শিক্ষিকা হয়েছেন। তো কোনো পেশাই ছোট নয়, এটাই তিনি বলতে চেয়েছেন। আর আমার মনে হয় নিবেদিতা যদি এদেশে না আসতেন, তাহলে কিন্তু আমরা বাঙালিরা অনেক পিছিয়ে থাকতাম। কারণ উনি যখন আমাদের দেশে এসেছিলেন, তখন ভারতীয় নারী শিক্ষা হার ছিল 1%, অনলি 99 জন অশিক্ষিত, একজন শিক্ষিত। এখন সেটা 50 to 54 এর মধ্যে পৌঁছেছে। তবুও আমরা পুরোপুরি, এত ডেডিকেশনের মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন, তবুও আমরা পুরোপুরি শিক্ষার্থী হতে পারি, শিক্ষা জ্ঞান লাভ করতে পারিনি। আমি বলছি না যে আর্থিক সমাজ উন্নত হয়নি, সমাজ অনেক উন্নত হয়েছে, কিন্তু প্রকৃত শিক্ষার কথা আমি বলছি। ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ। আমি অনেকটাই সময় নিয়ে নিলাম, আর বাজে ডিস্টার্ব হয়ে ঠিক গেলাম আছে একটু। ম্যাডাম, থ্যাংক ইউ। ওটা ঠিক আছে। শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক অসুবিধার মধ্য দিয়েও আপনি সময় দিয়েছেন আমাদের। আর সত্যি একটা খুবই সুন্দর বিষয়, যেটা আমাদের জানা দরকার বা কালচার দরকার, সেই আলোচনাগুলো আপনি করলেন। যাক, আজকে আমি চাবো দু একজন যারা এই আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বলতে চান, এক দুজন বলতে পারেন। তো কারো কিছু বলার আছে? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আমার খুব ভালো লেগেছে, এই যে গুরু পূর্ণিমা গেল, মানে সেই আমাদের আসল গুরু পূর্ণিমার শ্রদ্ধাটা এখানেই আমরা কিছুটা দিয়ে দিলাম। আজকে উনি এই ম্যাডাম যে বললেন যে উনি না এলে পরে হয়তো আমাদের এতটা শিক্ষা প্রচার হতো না, আর এখনো বোধহয় আমরা কোথায় থাকতাম তার কোনো ঠিক নেই। এটা বলে আর অনেক নতুন তথ্য যেগুলো আমাদের জানা ছিল না সেগুলো জানলাম, আর খুব গর্ব অনুভব লাগছে যে আমরা আজ কোথায় এসেছি। আমরা এইটুকুনি বলার ছিল। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? মনোতোষ স্যার কিছু বলবেন? খুবই ভালো লেগেছে, ডক্টর মুখার্জি সুন্দর বলেছেন, এবং নিবেদিতার প্রতি তো আমাদের কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করতেই হয়। অনেক কাজ হয়েছে নিবেদিতাকে নিয়ে, বিশেষ করে তার 150 বছরে পূর্তিতে। আর শঙ্করী প্রসাদ বসুর লেখা তো আমরা পড়েছি, দেখেছি যে তিনি, তারপরে লিজেল রেমো, তারপরে প্রভাজিকা কথা যিনি বললেন উনি, এরা সব নারায়ণী দেবী লিজেল রেমোর বইয়ের বঙ্গানুবাদ করেছেন। তা সত্ত্বেও এখনো অনেক কিছু কাজ করার আছে। ইনস্টিটিউট অফ কালচারে আমার কাছে এক অধ্যাপিকা ডক্টর সুতপা বসু, তিনি নিবেদিতার এই শিক্ষয়িত্রী ভূমিকা নিয়েই গবেষণা করছেন, পোস্ট ডক্টরাল কাজ করছেন। কাজেই বহু দিক রয়েছে এখনো, যাকে আমরা বলি আনএক্সপ্লোরড। নিবেদিতার শিক্ষা ধারা শুধু যে প্র্যাকটিক্যাল নয়, তাত্ত্বিক দিকেও তিনি যে কত শিক্ষার সম্বন্ধে ভেবেছিলেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে তিনি যখন তার দেশে পড়াতেন তখনই বলেছিলেন, এবং এখানে এসেও বলছেন, যে এই যে তোমরা পড়াবে, উচ্চারণটি ঠিক করো। তার দেশে তিনি বলেছিলেন যে যখন এবিসিডি পড়াবে, ও কখনোই টু, গো এগুলি বলবে না, ও ফর অন বলবে, যাতে ও এর প্রকৃত উচ্চারণটি শেখে, পরে অন্য উচ্চারণ, অন্য ধরনের উচ্চারণ শিখতে পারে। এবং এই ক্ষেত্রে একটি অদ্ভুত আমরা সাযুজ্য লক্ষ্য করি, যে এবারে গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। কারণ দুজনের মধ্যে তো দেখা হয়নি, হওয়ার
কথাও নয়, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ভগিনী নিবেদিতার কথা বলছি। নিবেদিতা বলছেন যে শোনো, পড়াতে গিয়ে কখনোই ছবির কথা বলবে না, অর্থাৎ এ ফর অ্যাপল, আপেলের ছবি দেবে না। তাতে কি হবে, শিক্ষার্থীর মনটা চলে যাবে ওই আপেলের দিকে, তার মনের মধ্যে এটাই একটি ছবি হয়ে থাকবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে কিন্তু ছবি ছিল না। এখন যে আমরা ছবি দেখি, এটি তার মৃত্যুর পরের বোধহয় 50 কি 51তম সংস্করণে তার পুত্র নারায়ণচন্দ্র এই ছবিগুলি দিয়েছিলেন, বিদ্যাসাগর ছবি দেননি। তো এইরকম তারপরে বলছেন, আমরাও ছোটবেলাতে ওই অন্যের হাতের লেখার উপরে লিখতাম না, একজন লিখে দিতেন যার সুন্দর লেখা, আমরা তার উপরে লিখতাম। উনি বলছেন এটি কখনো করবে না, কেননা লেখার মধ্য দিয়ে তার চারিত্রিক বিকাশ ঘটে, তার চরিত্রের পরিচয় আমরা পাই। এ দেখো, কেউ ব্যাকা করে লিখবে, কেউ সোজা করে লিখবে, তাকে নিজের মতো লিখতে দাও, এইরকম মানে কথা তিনি বলেছেন। কিন্তু তার এই যে, এখন আমার মনে আছে 2020 সাল, ওটি লিপি ইয়ার ছিল, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে একটি সেমিনারে এই কথাগুলো বলার পরে বিশ্বভারতীর এডুকেশনের হেড অফ দি ডিপার্টমেন্ট বললেন, স্যার আমরা তো এডুকেশনই পড়াই, আমরা কোনোদিন এগুলো জানিও না, শেখাইও নি। আপনার জন্য স্যার 20শে মার্চ আমি টিকিট কেটে রাখলাম, আপনি বিশ্বভারতীতে বক্তৃতা দেবেন। কিন্তু 2020 সালের তার আগেই কোভিড এর জন্য সব বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে এখনো আমরা এত কাজ হওয়ার পরেও নিবেদিতা সম্বন্ধে কত কিছু জানার বাকি। এই যে ডক্টর মুখার্জি বললেন যে জাতীয়তাবাদ, অর্থাৎ জাতিকে শেখানো, জাতির সংস্কৃতিকে শেখা। তিনি বলেছিলেন ছেলে মেয়েদের যে স্কুলে, নিজের স্কুলে করতেন, অন্য স্কুলে বলছেন জাতির পক্ষে যেগুলি নাকি স্মরণীয় ঘটনা সেগুলিকে উদযাপন করতে হবে, ছোট ছোট প্রভাত ফেরি করতে হবে। এবং এখানে রাখি উৎসব, যে রাখি উৎসব রবীন্দ্রনাথ পালন করেছিলেন, সেই রাখি উৎসবের কথা তিনি বলেছেন যে এই রাখি উৎসব পালন করতে হবে। এইগুলি পালন করলে পরে সবার মধ্যে যে সৌভ্রাতৃবোধ জাগ্রত হবে, এইটি, এইরকম আরো অনেকগুলো অনুষ্ঠান তিনি বলেছিলেন, এইগুলোকে পালন করতে হবে। এবং কিভাবে মানুষের সঙ্গে তিনি মিশেছিলেন, এই যে তিনি বলতেন যে শিলাইদহে রবীন্দ্রনাথের সঙ্গে তিনি গিয়েছেন 1902 সালে, দুজনেরই মন ভারাক্রান্ত। বিবেকানন্দ গত হয়েছেন 1902-এ, মৃণালিনী দেবী গত হয়েছেন 1902-এ। দুজনেই ভারাক্রান্ত মনে শিলাইদহে গিয়েছিলেন। শিলাইদহে একদিন দুপুর বেলাতে শাঁখ বেজে উঠেছে। নিবেদিতা বলছেন দুপুরবেলা শাঁখ কেন? না, বলছে ওখানে একটা বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে বরকনে চলে যাবে, সেই জন্য আমি যাব ওখানে। তো সবাই বলছে যে আপনি যাবেন মানে মেচ্ছ, যদি ওরা, না না আমি যাবই। তো কি আর করবে, সবাই তো ওকে নিয়ে গেলেন। উনি দেখছেন বরকনে বসেছে, আশীর্বাদ করা হচ্ছে, উনি ওই আস্তে আস্তে ঘষ্টে ঘষ্টে না ওদের দিকে এগিয়ে যাচ্ছেন আর বলছেন শিব পার্বতী, শিব পার্বতী, শিব পার্বতী। মানে এই দীনেশ সেনের ধর্মমঙ্গল দীনেশ সেন অনুবাদ করেছেন, তাতে লহনা খুলল না দুই সতীন, তাদের ঝগড়ার কথা আছে। উনি দীনেশ সেনকে বলেন, না এগুলি বাংলাতে আপনি লিখতে পারেন, কিন্তু ইংরেজি অনুবাদে লিখবেন না, কেননা তাতে বাইরের লোকের আমাদের দেশের কোয়াইবস, আপনার দেশের কোয়াইবস সম্বন্ধে অন্য ধারণা হবে। এইখানে লহনা খুলনার এই ঝগড়া আপনি দেবেন না। তো এইরকম কত ছোট ছোট ব্যাপারে তিনি বড় বড় মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন, ভাবলে অবাক হতে হয়। যাই হোক, আমি বেশি কথা নেব না, খুব ভালো লাগলো। আর নিবেদিতা সত্যি এমন, আমারও আবেগের জিনিস, বলতে গেলে হয়তো আর শেষই করা যাবে না। কাজে আমি খুব ভালো লাগলো। আমি ডক্টর মুখার্জিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মোদক একাডেমিকে তো বটেই, উনি তো মানে এখন আমাকে প্রায় ছাত্রের পর্যায়ে নিয়ে এসেছেন। সপ্তাহে 2 দিন তো আমাকে ক্লাসই করতে হয়, বুধ আর শনিবার। নমস্কার।